শুভ সন্ধ্যা। আজকের সন্ধ্যায় আপনাদের শোনাব বুদ্ধদেব বসুর একটি গল্প। গল্পটির নাম দাম্পত্য আলাপ। এই নামটি থেকে বোঝা যায় যে গল্পটি কোন দিকে যাবে। এখানে ঘটনার বিবরণ থাকবে না, লেখকের কথার মাধ্যমে অনেক কিছু বোঝানোর বিষয় থাকবে না, থাকবে দুইজনের আলাপ। স্বামী স্ত্রী আলাপ করবেন এবং সেই আলাপের মধ্যেই গল্পটির ঘটনা আপনারা জানতে পারবেন। আমি গল্পটি পাঠ করব নাসির আহমেদ কাবুল। আপনারা আমার সঙ্গে থাকবেন আশা করছি, এবং এও আশা করছি গল্পটি ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যে অনুরোধ করি, আজকেও সেটা আপনাদের কাছে রাখলাম, বিবেচনা করবেন। তাহলে পাঠ করছি বুদ্ধদেব বসুর গল্প দাম্পত্য আলাপ। অনিমেষ নয়নে যে ভদ্র মহিলাটির ছবি দেখছ, তিনি কে জানতে পারি কি? ইনি সুষমা দত্ত। মাত্র 28 বছর বয়সে স্বামী ও 3টি শিশু সন্তানকে শোক সাগরে ভাসিয়ে পরলোকে গমন করেছেন। ও মারা গেছে তাই বুঝি ছবি? হ্যাঁ, অন্য কোনো কারণে নয়। যদিও খবর কাগজে ছবি বেরিয়েছে, তবু ওর অবস্থাটা কেউ ঈর্ষা করবে না। বুঝেছি, আমরা শুধুই ঈর্ষা করি, এই তো বলতে চাও? না, ঈর্ষা কেন করবে? তবে আমরা যদি অন্য কোনো মহিলার প্রতি দৃষ্টিপাত করি, তাহলে তোমাদের বুকের ভিতরে সঙ্গে সঙ্গেই জ্বলনি পুরুনি শুরু হয়ে যায়। তা যাই বলো, ভদ্রলোকের পক্ষে ভদ্র মহিলার দিকে তাকানো কি ভালো? সে তো নয়। কেননা ভদ্রলোকেটা তাকান খোলাখুলি সোজাসুজি দৃষ্টিতে, সেটা সকলেরই চোখে পড়ে যায়। আর ভদ্র মহিলারা যখন ভদ্র লোকেদের দিকে তাকান, তারা করেন কটাক্ষপাত। সেটা সকলে হয়তো লক্ষ্য করে না, কিন্তু বুকে যার বেঁধে সেই বোঝে। সেই জন্য বুঝি অকপটে সরল দৃষ্টিতে আধা ঘন্টা ধরে ওই ছবিটি দেখছিলে। দেখতে দেখতে অনেক কথা মনে পড়েছিল। তুমি ওকে চিনতে? আটকে উঠলে কেন? তা চিরকাল তো আমি তোমার স্বামী ছিলাম না। আমার জীবনেও এমন দিন ছিল যখন মেয়েদের সঙ্গে কিছু মেলামেশার সুযোগ পেয়েছিলাম। নিজেকে অমন ফাঁপিয়েও তোলো না তো। তুমি এমন কিছু নও যে মেয়েরা দেখা মাত্র তোমার প্রেমে পড়বে। প্রেমে পড়ার কথা নয়, মেলামেশার কথা বলছিলাম। তা এই সুষমা দত্তের সঙ্গে তোমার মেলামেশাটার রকমটা শুনি। তখন দত্ত ছিলেন না, তখন ছিলেন মজুমদার। কথাটার যেন করুণ সুর বাজলো। মনে হচ্ছে তুমি চেয়েছিলে উনি তোমারই স্বগোত্র হন। সেটা তিনি হননি, সে কথা ভুলতে পারোনি। ভুল হলো, ওর গোত্রাস্তব আমারই সাহায্যে ঘটেছিল। ও, এক সময় তাহলে ঘটকালিও তোমার পেশা ছিল? ঠিক পেশা নয়, এই একটাই করেছিলাম একবার, ফল তার ভালোই হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না দেখছি। বেচারা সুকুমার, ওকে একটা চিঠি লিখতে হয়, কি লেখা যায় তাই ভাবছি। এসব চিঠি লেখার কোনো মানে হয় না, অথচ না লিখলেও চলে না। হাসছো? ভাবছিলাম তুমি যদি ওকে বিয়ে করতে, তাহলে
তোমার এখন কি মজাই না হতো চৌদোলা চড়ে আবার বিয়ে করতে যেতে। জীবিত ও মৃত সমস্ত মেয়েকেই তো যদি সতীন কল্পনা করতে থাকো, তাহলে তো জীবনে মুহূর্তের শান্তি পাবে না। আপাতত শান্তি পাই যদি সুষমা দেবীর কাহিনীটা আমাকে শোনাও। জানো তো, আমাদের স্বভাব, কৌতূহলে মরে যাচ্ছি। হতাশ হবে। তোমাদের অতি প্রিয় অত্যাধুনিক লেখকের গল্পের মতো লোমহর্ষক মনস্তত্ত্ব এতে কিছুই নেই। বাঁচা গেল। তাহলে গল্প কিছু আছে? প্রথম থেকে বলো, কিছু বাদ দিও না। আগে বলো, প্রথম দেখা কোথায়? প্রথম দেখা মামার বাড়িতে। তোমার মামা? হ্যাঁ, আমারই মামা, যার বাড়িতে সেবার আমরা দিল্লিতে গিয়ে উঠেছিলাম। সুষমা তারই শালী। তোমার মামার কোনো শালী আছে? এ কথা আগে তো কখনো বলনি। অমন অনেক কথাই বলা হয়নি এখনো। যদি মরে না যাই, কিংবা তুমি যদি আমাকে ত্যাগ করো, অন্য কারো পানি গ্রহণ না করো, তাহলে ক্রমশ সব প্রকাশ পাবে। কি যে বাজে বকো, ভালো লাগে না। তার মানে খুবই ভালো লাগে। লাগবেই বা না কেন? কোনো মেয়ের একেবারে বেশি বিয়ে হয়? মনোহারিণী শক্তি যার প্রবল, তারই তো। পুরুষদের মতো অসভ্য বাদর নয় মেয়েরা, এটা ঠিক যেন। চারিদিকে যা সব শুনছি, বহু বিবাহের যুগ যেন ফিরে এলো। তোমাদের অতি প্রিয় লেখক তো প্রমাণ করে দিয়েছেন যে পুরুষদের বহু বিবাহিতেই প্রাকৃতিক রীতি, এবং মানুষ তা লঙ্ঘন করেছে বলেই পৃথিবীতে এই দুর্ভিক্ষ, অশান্তি, যাই বলো। তার এ কথাটা আমার বেশ যুক্তিসঙ্গত বলেই বোধ হয়। তা হবে না। তোমরা পুরুষরা যে কেমন তা জানতে তো আর বাকি নেই। তোমার জীবনের অতীত ইতিহাসে আরো কত সুষমা লুকিয়ে আছে কে জানে। আবার ভুল করলে। মামার শালী সম্পর্কটিও বেশ, অর্থাৎ কোনো সম্পর্কই নেই। শুনি সুখী হবে। সুষমার সঙ্গে কোনোদিন আমি ভালো করে কথাও বলিনি। অন্য কেউ এ কথা বললে বিশ্বাস করতাম না। তুমি জানো, তোমার স্বামীটি এতই অপদার্থ যে দরকার মতো একটা মিথ্যে বানিয়েও বলতে পারে না। আহা, কত ভাগ্যে এমন স্বামী জোটে। বড্ড বাজে বগো তোমার স্বভাব। এই জন্যই তোমার সাথে গল্প জমে না। অভিজ্ঞতা বলে আমার কিছু নেই কিনা, তাই বাধ্য হয়ে ফেনিয়ে ফেনিয়ে পাতা ভরাই। তোমাদের সেই আধুনিক লেখকের কথা শুনেছি, তার বয়স এখন 45। এরই মধ্যে তিনি 24 প্রণয়ের নায়ক, আর তার মধ্যে 18টাই নাকি পরস্ত্রী ঘটিত। লোকে নিশ্চয়ই বাড়িয়ে বলে, কিন্তু এরকম কিছু না বলে কি আর অমন গল্প বেরোয়? আর আমি কিনা গতানুগতিক ভাবে বিয়ে করে গতানুগতিক ভদ্রভাবে জীবন কাটাচ্ছি, তাই তো আমার কিচ্ছু হলো না। কিন্তু এই সুষমাকে তোমার একটা অভিজ্ঞতা বলেই বোধ হচ্ছে। একে যদি অভিজ্ঞতা বলো, আধুনিকের দল হো হো করে হেসে উঠবে। একদিন বিকেল বেলা কোনো এক ঘরের মধ্যে ঢুকে একটি মেয়েকে এক কোণে বসে থাকতে দেখলুম। এটা কি কোনো অভিজ্ঞতা? বা
জমবে বলে মনে হচ্ছে, শুনি শুনি। আমি তখন এমএ পাশ করে বেকার বসে আছি। মামা তখনও দিল্লির চাকরি পাননি, হাইকোর্টে পসার জমাবার চেষ্টা করছেন। আমি থাকি ভবানীপুরের YMCA-তে। মাঝে মাঝে বালিগঞ্জে মামার বাড়ি এসে আড্ডা দিয়ে যাই। আড্ডাটা কার সঙ্গে? তোমার মামাতো বোনেরা তখনও বড় হয়নি নিশ্চয়ই। কথাটা খুব অন্যায় হলো, কিন্তু এর প্রতিবাদ করতে গেলে আবার বলবে বাজি বকছি। আড্ডা দিত মামির সঙ্গেই। তিনি আমাকে স্নেহের চোখে দেখতেন। অযোগ্যকে ভালোবাসাতেই মেয়েদের মহিমা। যোগ্যকে ভালোবাসতে একেবারেই পারে না বুঝি তারা। অযোগ্য হলেই ভালোবাসা সহজ হয়। মেয়েদের ভালোবাসায় স্নেহের অংশটাই বেশি। আর জানো তো, স্নেহ নিম্নগামী। ঢের হয়েছে, এবার নায়িকাটিকে চটপট রঙ্গমঞ্চে অবতীর্ণ করো। শোনো তাহলে। একদিন বিকেলে গেছি মামার বাড়িতে, বসবার ঘরে পা দিয়েই থেমে গেলাম। কোণের চেয়ারে বসে আছে একটি অচেনা মেয়ে, বই পড়ছে। তার চুল পিঠের উপর খোলা, আর খড়াখড়ির ফাঁক দিয়ে বিকেলের আলো সোনালি ফিতের মতো সেই চুলে পড়েছে। মেয়েটিকে আগে দেখিনি। আমি দরজার ধারে একটু বোধ হয় ইতস্ততা করছিলাম। সে বই থেকে চোখ তুলে আমাকে দেখতে পেয়ে অত্যন্ত যেন অপ্রস্তুত হয়ে পড়ল। উঠে চলে যাবে নাকি কিছু বলবে, এরকম একটা দ্বিধার মধ্যে পড়ে আঙুলের ফাঁকে বই চেপে চুপ করে বসে রইল। আমি বাড়ির ভেতরে পালিয়ে গেলাম। মামিমাকে পাওয়া গেল রান্নাঘরে। ঠিক দিনেই এসেছো সুমন, তোমার কথাই ভাবছিলাম। মাছের চপ হচ্ছে বুঝি? মামিমা আঁচলে মুখ মুছে বললেন, তুমি একটু বসো গিয়ে, আমার এক্ষুনি হয়ে যাবে। আমি বললুম, বসবার ঘরে কে একজন মহিলা বসে আছেন দেখলুম। মহিলা? মহিলা আবার কে? ও সুশি। মামি হাসলেন। তা সুশিও আজকাল মহিলা বই কি? আমি এখানেই বসি মামিমা, তোমার এই ছোট মোড়াটা দাও। এই গরমে বসবে? তুমি যদি এই গরমে বসে বসে চপ ভাজতে পারো, তাহলে আমরা যারা দয়া করে ওগুলো খাবো, আমরাও না হয় একটু কষ্ট করলুম। মামিমা যতক্ষণ খাবার তৈরি করলেন, আমি রান্নাঘরে কাটালাম কথায় কথায় সুশী নারীর ব্যক্তিটির পরিচয় পাওয়া গেল মামিমার বোন। জানা গেল তার মাও এসেছেন, কিছুদিন ওর এখানেই থাকবেন। মামিমার রাজ্যে সুমন যুগ শেষ হয়ে তবে কি এবার সুষমা যুগ আরম্ভ হলো। মনটা যে খুব প্রসন্ন হলো তা বলতে পারি না। খানিক পরে মেয়েটি এসে রান্নাঘরের দরজার ধারে দাঁড়ালো। বুঝতে পারলুম এখানেও আমাকে দেখতে পেয়ে সে অবাক হয়েছে, কিন্তু আমাকে যেন দেখতেই পায়নি। এইরকম ভাব করে বলল, দিদি, টেলিফোনে কে ডাকছে? মামি বললেন, আমি এখন উঠতে পারবো না। যাও তো সুমন, দেখো তো কে। শশী, এই আমাদের সুমন, এর আরো পরিচয় আস্তে আস্তে পাবি। আমি আর দেরি না করে চলে গেলুম টেলিফোন ধরতে। সুষমাকে মাতুলায়ের একটি অপরিহার্য অঙ্গ বলেই মেনে নিতে হলো। মামিমার বিয়ের অল্প পরেই তার বাপ মরে গিয়েছিলেন।
ভাইও ছিল না। এ অবস্থায় বোনের দায়িত্ব দিদিতেই বর্তায়, তাতে সন্দেহ কি? সুষমা রংপুরের কলেজ থেকে আইএ পাস সেই করেছিল, কলকাতায় এসে পড়াশোনাটা ভালো রকম চলতে পারবে, সঙ্গে মেয়েদের জীবনের যেটা শেষ লক্ষ্য সেখানে পৌঁছবার রাস্তাও খুলে যেতে পারে, এই বিবিধ আশায় মামিমার এবং তার মার মনের তলায় লুকিয়েছিল। সেটা অনুমান করা আমার পক্ষে কঠিন হয়নি। বাহ, এই যে একেবারে সাজানো গল্প। সুষমার হাত ফসকে আমার হাতে তুমি কেমন করে পড়লে সেটা ভেবেই অবাক লাগছে আমার। তারপর তোমাদের ভাব কেমন জমে উঠল সে কথা বলো। মামা বাড়িটা নিরতিশয় স্বর্গপুরী হয়ে উঠল, তাই না? তোমাকে তো বলেছি তখন কলকাতায় ওই আমার একমাত্র আড্ডা ছিল। আমার বয়সের অন্যান্য ছেলেদের মতো আমি হো হো করে ঘুরে বেড়ানো ভালোবাসতুম না। বেশিরভাগ সময় নিজের ঘরে চুপচাপ বসে বইটই পড়তুম। আর যখনই ক্লান্ত লাগত মামিমার অঞ্চল ছায়ার স্নিগ্ধতাই টানত আমাকে। তিনি আমাকে প্রায় ঠাট্টা করে বলতেন, সুমন, তুমি বিয়ে করলে এমন আঁচল ধরা বউ হবে যে বউ বেচারার প্রাণ থাকে কি যায়। তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে কোনো কোনো বিষয়ে তার অন্তর্দৃষ্টি ছিল। থাক থাক, আর বড়াই করে কাজ নেই। বউয়ের আঁচল ধরা পুরুষ মানুষ বড় ভালো না। পুরুষোচিত গুণ আমার কিছুই নেই, সে তো তুমি ভালোই জানো। আমি রাগ করতে পারি না, হৃদয় নিয়ে ছিনিমিনি খেলতে জানি না, চাকর আমাকে ভয় করে না। এমনকি একটি মনোহারিণী তরুণীকে একেবারে হাতের কাছে পেয়েও আমি তার সঙ্গে প্রণয় জমাতে পারিনি, যদিও তখন আমার যৌবনকাল, আমার পুরুষ জন্মে ধিক। তরুণীটি খুবই মনোহারিণী বুঝি? এই ছবি দেখে তা মনে হচ্ছে না তো। এই ছবিটা সেজেগুজে তৈরি হয়ে তোলা, এতে ওর মুখটা মুখোশ হয়ে গেছে। ওর মুখে শ্যামল একটি আভা ছিল, সেটি আমার ভালো লাগতো। আহা, থামলে কেন? আরো কিছু কবিত্ব করো। যেটাকে কবিত্ব বলে ঠাট্টা করো সেটাই সত্যিকার বর্ণনা। বাবা, একটু ঠাট্টাও সয় না? তাহলে ব্যাপার তো সুভেদের নয়। শুনি শুনি, তারপর? তারপর কিছু না, ওইটুকুই। অস্পষ্ট ছবি মাঝে মাঝে মনের মধ্যে দোলা দেয়। যদি মনে করো সে ছবি সুষমার, তাহলে ভুল করবে। যেমন ভোরবেলার আধু ঘুমের স্বপ্ন, তার আকার নেই, শুধু আকুলতা আছে। সে ছবি কার কেউ জানে না। কোনো ব্যক্তির সঙ্গে প্রেমে পড়ার অবস্থা এটা নয়, এটাকে বলতে পারো প্রেমের সঙ্গেই প্রেমে পড়া। জানি না তোমাদের মেয়েদের কখনো এই অবস্থা হয় কিনা। হয় কিনা সেটা তখন সুষমাকে জিজ্ঞেস করলেই জানতে পেতে। ভুলে যাচ্ছ, ওর সঙ্গে মুখোমুখি কথা আমার প্রায় হতোই না। যদিও দেখা হতো কোনোদিন, যেতুম। আমাদের ঘরোয়া সভা বসত দক্ষিণের বারান্দায় পাটি বিছিয়ে। সুষমা একটু দূরে, একটু মুখ আড়াল করে, অন্ধকারে ভালো করে তাকে দেখা যেত না। কোনো এক রাত্রে যখন চাঁদ উঠল, মামি বললেন, শশী, গান কর। কিছুতেই সে গাইবে না।
অনেক পীড়াপিড়ি, প্রায় জবরদস্তি করে মামি তাকে গাওয়ালেন। ক্রমে তার গান গাওয়াটা সহজ হয়ে এলো। এক এক রাত্রে 10টা গান সে পরপর গেয়েছে। তার থামার পরে অনেকক্ষণ আমরা কথা বলতে ভুলে যেতুম। সে কেমন গাইতো তা আমি বলতে পারবো না, লোকে বলতো ভালোই। পরে সে রেকর্ডে গান নিয়ে নাম করেছিল, কিন্তু তখন আমার মনে হতো শুধু যে তার গলার সুরে সে কথাই শুনতে পাচ্ছি, আমারই যা মনের কথা, অথচ যা বলার আমার ভাষা নেই। গানগুলি সে তোমাকেই লক্ষ্য করে গাইতো, এই তো কথাটা। অমন অসম্ভব কথা কখনোই আমার মনে হয়নি। কোনো মেয়ে যদি চোখ তুলে তাকায় আর আমি যদি ভেবে বসি সে আমাকেই বিশেষভাবে দেখছে, সে মূঢ়তার কি তুলনা আছে? কাউকে লক্ষ্য যদি করতেই হয়, তাহলে তার জীবনের নেপথ্যে যার পদধ্বনি শোনা যাচ্ছিল, সে কি ছিল না? নেপথ্যে পদধ্বনি অর্থাৎ, ঠিক ধরেছ, ওর বিয়ের চেষ্টা চলছিল নানা দিক থেকে। মামিমাকে বলতে শুনতুম, আহা এত ব্যস্ত কেন, মেয়েটা বিয়ে পড়ছে, পড়ুক না, ঠিক সময়ে ওর বিয়ে হয়ে যাবে দেখো। কিন্তু তার মা বলতেন, লোকে একটু আগে থেকেই চেষ্টা করে, মেয়ের বিয়ে কি সোজা কথা রে? একদিন ওর মা আমাকে বললেন, কত ভালো ভালো ছেলে তো তোমার বন্ধু, মেয়েটার একটা গতি করে দিতে পারো না? মামি হেসে বললেন, হ্যাঁ ভালো লোককেই বলেছ। দোকানে গিয়ে কিছু কিনতে হলে যে 7 বার ঘেমে ওঠে, সে দেবে তোমার মেয়ের বিয়ে? তবে ওর সন্ধানে একজন খুব সুপাত্র আছে বটে, বলে মামিমা আমার দিকে তাকিয়ে মুখ টিপিয়ে একটু হাসলেন। ওর মা সাগ্রহ বললেন, কে, কোথায় থাকে সে, করে কি? আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালুম না। তরতর করে সিঁড়ি দিয়ে নেমে একেবারে রাস্তায়। আমার সমস্ত মুখে তখনও পিন ফুটছে। ছি ছি, মামিমা আমাকে এই ভাবলেন? লজ্জা ঢুকলো আমার মনে, দুর্ভাবনাও। কেমন করে আমি প্রমাণ করতে পারি যে সুষমার আকর্ষণেই আমি ওখানে যাই না? কেমন করে বোঝাতে পারি যে আমি অত অভদ্র নই যে মামিমার স্নেহের অপব্যবহার করব? আগেও ঘন ঘন যেতুম, এখনো তাই যাচ্ছি। আমার ব্যবহারে কোনো পরিবর্তন কি ঘটেছে? আমি কি ওদের এরকম ভাববার কারণ দিয়েছি কোনো? নিজের মন খুঁটিয়ে খুঁটিয়ে দেখলুম, হয়তো কোনো ভুল করেছি, হয়তো কোনোদিন কোনো কথায়, কোনো ভঙ্গিতে নিজের অজান্তেই এমন কিছু প্রকাশ করে ফেলেছি, মামিমার মেয়ে মনের সূক্ষ্ম পর্দায় যা ধরা পড়েছে। সেটা কবে হলো, কেমন করে হলো, কিছুতেই মনে করতে পারি না। মনোকষ্ট তাই বেড়েই গেলাম। আমার মন বলল, এ অপবাদ তোমাকে কাটাতেই হবে, যেমন করে হোক। ও বাড়ি যেতে আমার আর পাস হচ্ছিল না। কিন্তু ভেবে দেখলুম, হঠাৎ যাওয়া বন্ধ করলে সেটাও চোখে পড়বে। যাওয়ার পালাটা একই রকম রেখে মনে মনে ভাবতে লাগলুম, কি করা যায়। হঠাৎ মনে হলো, আমি যদি সত্যি সত্যি সুশীল একটি পাত্র জুটিয়ে দেই, তার চেয়ে ভালো কিছু হতে পারে না। তাই তো এই সহজ কথাটা এতদিন কেন মনে হয়নি? ভাগ্যক্রমে
সুকুমার ঠিক সময় জুটে গেল। এমএ পড়তো আমার সঙ্গে। বিসিএস এর বেড়া টপকে তখন খুলনায় ডেপুটি রূপে অধিষ্ঠিত। দুদিনের ছুটিতে কলকাতায় এসেছিল। দৈবাত দেখা হলো চায়ের দোকানে। যেই জানলুম এখনো বিয়ে করেনি, মনটা আমার আশায় লাফিয়ে উঠল। কথা পাড়তে দেরি করলাম না। ঠাট্টার সুর লাগলো প্রথমে, কিন্তু দ্বিতীয় পেলা চায়ের সঙ্গে সুকুমার গম্ভীর হলো। বুঝলাম বিয়েতে তার মন গেছে। মফস্বলের জীবন, একা একা সময় কাটে না। আমার কাছে আজে বাজে জেনে নিল সব। একেবারে উড়িয়ে দিল না মনে হলো না। একেবারে উড়িয়ে দিল মনে হলো না। বিষয়টা এগিয়ে রাখার জন্য আমি বললাম, সামনের মাসে তো মহররমের ছুটি পড়েছে, তখন এসে মেয়েটিকে একবার দেখে যেতে পারো। মেয়ে দেখা বর্বর প্রথা, আমি ওর মধ্যে নেই। তবে দরকার হলে আমার মা বোধহয় একবার। নিশ্চয়ই নিশ্চয়ই, আমাকে জানিও ঠিক সময় মতো। আচ্ছা দেখি। সুকুমার এটুকুর বেশি বলল না, কিন্তু মুখের ভাবে আরো বেশি বোঝা গেল। পরের দিন নিভৃতে মামিকে বললুম কথাটা। মামি একটু যেন অবাক হয়ে বললেন, তুমি ঠিক বলেছ সুমন। ঠিক মানে? আমি কি ঠাট্টা করছি তোমার সঙ্গে? মামিমা আমার মুখের দিকে একটু তাকিয়ে থেকে বললেন, বেশ তো। তার দিক থেকে যতটা উৎসাহ আশা করেছিলাম ততটা যেন দেখা গেল না। কিন্তু উচ্ছ্বসিত হলেন সুশীর মা। আমাকে হাতে ধরে বললেন, এটা তোমাকে ঠিক করে দিতেই হবে ভাই। এমন পাত্র হাতছাড়া হলে আর পাওয়া যাবে না। দেখতে দেখতে সুশীর বিয়ে ঠিক হয়ে গেল। বাংলাদেশে এত সহজে কোনো মেয়ের বিয়ে ঠিক হয় এই যেন কল্পনাও করা যায় না। মনে হলো এই যেন ভবিতব্য। শুধু মাঝখানে কেউ এসে পরিচয়ের সূত্রটি ধরিয়ে দেবার অপেক্ষা ছিল। আমি সেই মধ্যবর্তীর কাজটি করলুম। আত্মীয় মহলে আমার ধন্য ধন্য পড়ে গেল। আমার মতো অপদার্থকে দিয়ে এত বড় একটা সৎকর্ম সম্পূর্ণ হতে পারে, এ কথা কে ভাবতে পারত? কিন্তু হঠাৎ গোল বাঁধালো সুষমা নিজেই। শোনা গেল সে বেঁকে বসেছে, বিয়ে করবে না। মামিমা আমাকে বললেন, এখন যাও, বোঝাও গিয়ে শশীকে। আমি আকাশ থেকে পড়লুম, সে কি? আমি কি বোঝাবো? তুমি বললেই হবে। তোমাকে ও মনে মনে ভক্তি করে তা তো জানো। আমি লাল হয়ে বললুম, কি বাজে। কিন্তু মনে মনে চিন্তিত বোধ করলুম, বিয়েটা এত দূর এগিয়ে এখন যদি ফিরে যায় তাতে আমারই লজ্জা সবচেয়ে বেশি। কি ভাবছে শশী? তাকে পাওয়া গেল দোতলার কোণের ঘরে, জানলার ধারে দাঁড়িয়ে। আমি তাকে বললাম, বোধহয় এতদিনের মধ্যে এই প্রথম মুখোমুখি কথা বললাম। কথাবার্তা এত দূর এগিয়ে গেছে, এখন কি তুমি সকলকে লজ্জা দেবে? চোখ তুলে তাকালো একবার, তারপর নিচু মাথায় মৃদু গলায় বলল, আর আমার মন? তোমার মনে কি কোনো বাধা আছে? একটু লাল হলো তার কুমারী গাল। আঁচলের প্রান্তটা আঙুলে জড়িয়ে আস্তে আস্তে খুলে নিল। আমি আবার বললাম, তুমি কি ভেবে দেখবে না আর একবার? আপনি বলছেন? তার এই প্রশ্ন শুনে আমি অবাক হলুম।
তোমার মা, তোমার দিদি, সকলের ইচ্ছে। এদিকে সুকুমার প্রতীক্ষা করে আছে তোমার। কথাটা শেষ করতে পারলাম না, হঠাৎ কেমন নিজের কানেই বাজে শোনালো। জানি সব, কিন্তু আপনিও বলছেন। আমি একটু হাসির চেষ্টা করে বললাম, আমি তো বলবই। কেন? নয়তো বন্ধুর কাছে লজ্জা পেতে হবে? ঠিক সেজন্য নয়, তোমার যত ভালো হবে। আমার ভালো। ওই একটি কথা বলে হঠাৎ ঘুরে দাঁড়ালো সুষমা। আর কিছু বলবার সময় দিল না আমাকে। আস্তে আস্তে ঘর থেকে চলে গেল। দেখতে দেখতে বিয়ের তারিখ এসে পড়ল। বাড়ি ভরা লোকজন, হইচই। আষাঢ় মাসের দিনটা যেন এক দমকে সন্ধ্যা এসে ঠেকল। আমি ব্যস্তভাবে ঘুরে বেড়াচ্ছি। আমাকে দিয়ে কাজ যে ঠিক এগোচ্ছে তা নয়, তবে ইচ্ছেটা অন্তত প্রকাশ পাচ্ছে। বিয়ের লগ্ন আসর, বর এসেছে। এমন সময় কি একটা কাজে মামিকে খুঁজতে খুঁজতে দোতলার সেই কোণের ধারে হাজির হলুম। মহিলার দল শশীকে ঘিরে বসে আছেন। পরনে তার গোলাপি রঙের বেনারসি, কপালে চন্দন, পায়ে টুকটুকে আলতা। বসেছে উঁচু করা হাঁটুতে থুতুনি ঠেকিয়ে, মাথাটি নিচু করে। সুন্দর লাগলো। একটু হয়তো বেশিক্ষণই তাকিয়েছিলুম। ওর মা আমাকে দেখে ব্যস্ত হলেন। এসো ভাই, এসো। তোমার জন্যই তো সব হলো, তোমার কথা কখনো ভুলবো না। শশী, সুমনকে প্রণাম করো। এ আকস্মিক মর্যাদা লাভে আমি এমন অপ্রস্তুত হলুম যে চটপট পালিয়ে যেতেও পারলুম না। শশী আমাকে প্রণাম করে উঠে দাঁড়ালো। দেখলাম তার চোখ দুটি লালচে। বিয়ের রাতে সব মেয়েই কাঁদে শুনেছি, কিন্তু সেও কাঁদছিল বোধহয়, তাও সুন্দর দেখলাম। তার চোখ আমার মুখের উপর স্থির হয়ে থাকলো একটুক্ষণ। তারপর অস্ফুট গলায় বলল, আপনার মনে এই ছিল? আমি আর সেখানে দাঁড়ালুম না। মাথা নিচু করে বেরিয়ে এলাম যেন অপরাধীর মতো। হঠাৎ সেই মুখর উৎসবের রাত্রে আমার মনে তুলনাহীন বিষাদ নামল। তারপর তারপর নেই, এই শেষ। সুষমার সঙ্গে পরে আর তোমার দেখা হয়নি? 10 মঙ্গল কাটিয়েই সুকুমার বউকে নিয়ে খুলনা ফিরল। তারপর এই 8 বছর ও কখনো বাগেরহাটে, কখনো মেহেরপুরে, কখনো নোয়াখালীতে ঘুরে বেড়িয়েছে। এদিকে মামাও হঠাৎ চাকরি নিয়ে দিল্লি গেলেন। আমিও কাজে কর্মে এবং দাম্পত্য বিধানে বাধা পড়লাম। একবারও আর দেখা হয়নি তার সঙ্গে। একবারও না। সুকুমার আমাকে অনেক বাড়ি যাবার জন্য লিখেছে। আমিও ভেবেছি যাব যাব, কিন্তু আমাদের অনেক কিছু ইচ্ছের মতোই এও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। একবার স্বামীর সঙ্গে সুষমাও আমাকে লম্বা একটা চিঠি লিখেছিল। সুখের সে অগাধ উচ্ছ্বাসের আমি কি জবাব দেব ভেবে পাইনি। সত্যি ওরা সুখী হয়েছিল। আমি ভাবছি সুষমার সঙ্গে আমার কেন দেখা হলো না। হলে ভালো হতো। তুমি ওদের আসতে বললে না কেন একবার? কত সহজে আমরা ভুলে যাই তাকে তুমি জানো না। আবার ভুলিও না। এই তো আজ কাগজ খুলেই কেমন সব মনে পড়ল।
কিছু মনে করো না, কিন্তু সত্যি তুমি বড্ড বোকা ছিলে। এখনো তাই আছি। মাঝে শুধু একটা কাজে বুদ্ধির কিছু পরিচয় দিয়েছিলাম। কোন কাজটা শুনি? তোমাকে বিয়ে করা। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো জানাবেন। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমি কৃতজ্ঞ থাকব।